তো আমি সাতলপাড়ার অন্য এক সাইডে যাচ্ছি, দেখি ওদিকে পাওয়া যায় কিনা। তো যেতে একটু ভয় ভয় লাগতেছে, যে কখনো এরকম আসেনি, যাচ্ছি দেখি তবুও। কাকা এটা কি সাতলপাড়া? আচ্ছা কাকা, আমি আসছি হচ্ছে আপনার গাইবান্ধা পলাশবাড়ি থেকে, একটু বসলাম, আপনার কাছে আসলাম। কাকা আমি আসছি মূলত হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি থেকে। তো আমি আপনাদের এদিক প্রথমবার আসলাম সাঁওতালপাড়ার দিকে। তো আমি আসলে মূলত জানতে চাচ্ছি যে আপনার সাঁওতাল হিসেবে, আপনার তো এই দেশের নাগরিক, আপনারা কোন কোন দিকে পিছিয়ে আছেন বা কোন কোন অধিকার আপনারা চাচ্ছেন, কিন্তু আপনাদেরকে এই দেশ থেকে সেই অধিকারটা দেওয়া হচ্ছে না, আপনি কিছু বলতে পারবেন? অনেক অধিকার আমাদের দিচ্ছে না, বুঝছেন। আমাদের এই যে জুমা জমি আছে, অনেক দিন থেকে খাচ্ছে। এই যে আপনাদের সহজেতে মুসলিম ভাইয়েরা, বর্তমান রানিং চেয়ারম্যান রফিকুল জমি জমা আমাদের হস্তান্তর ভাবে খাচ্ছে। খায় দেয়া মামলা রায় পাইছি, অনেক কিছু পায়া আমাদেরকে ভোগান্ত করাচ্ছে। জমা জমির ব্যাপারে হস্তান্তরে কয়েকদিন আগে আমাদের মারামারি হয়েছিল এখানে। হওয়ার পর যাই হোক, মানে কাছে কাছে মারামারি ওই আমাদের চেয়ারম্যানের সাথে, যে জমি ভূমিদস্যু আর কি জমি দখল করে, সেটা অবস্থা করে যাই হোক অনেক কিছু হয়া লাস্টে আবার আমাদেরকে এক মেয়ে মানুষ মন্ডলের কানে থাপড়ে তাকে চর মারছিল। গোবিন্দগঞ্জ নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে, সেটা আবার পরে গোবিন্দগঞ্জ লেয়নি, তার লিয়ে গেছে জিয়া রহমান মেডিকেলে বগুড়া। সেখান থেকে আসতে আবার রাতে দিনের 11টায় হচ্ছে, দিনের 11টায় মনে হয় গন্ডগোল হয়েছে। তার রাতে 12টার দিকে আবার মনে করো যে আগুন ঘরে ধরে দিয়েছে। এই অবস্থা করে এই অবস্থা চলতেছে। আমরা মানববন্ধন করতেছি বিভিন্ন জায়গায়, ডিসি টিওনু বড় দপ্তরে, আবার গাইবান্ধা সব জায়গাতে আমরা আর কি চাচ্ছি, এই বিচারটা আমরা চাচ্ছি, বিচারটা চাচ্ছি। কাকা আমি হচ্ছে একটা সময় জানছিলাম যে আপনাদের এখানে যখন সাবেক এমপি এই যে আবুল কালাম আজাদ, তো আমি একটা শুনছিলাম যে উনি নাকি হচ্ছে আপনাদের বাড়িতে আগুন লাগিয়ে দিছিল, তারপর হচ্ছে আপনাদের জায়গা তুমি অনেক অনেক দল করছে, মানে অনেকে নাকি পুড়িয়ে মারছে। তো এটা আমি অনেক আগে শুনছিলাম যে সাবেক এমপি, হ্যাঁ 16 সালে যে আওয়ামী লীগের এমপি এই গোবিন্দগঞ্জে, এটা কত আসন? এটা হলো 32 আসন। মানে এটা মানে গোবিন্দগঞ্জ কত নাম্বার আসন? এটা মানে এটা গাইবান্ধার কত নাম্বার আসন? এটা তো যাই হোক কিছু। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যত নাম্বার আসন হোক। তো আবুল কালাম আজাদ, তো ওই এমপি আমি শুনছিলাম যে উনি হচ্ছে সাঁওতালদের অনেক অনেক জমি দখল করছে। এরপর আবুল কালাম আজাদ আর হলো বুলবুল আনন্দ, যে ওনার ভাই যে উপজেলা চেয়ারম্যান, তারা এরকম এরা চক্রান্ত করে আমাদেরকে ইভেন তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। আমি শুনছিলাম মানে প্রশাসনের সহায়তায়। তো বুঝতে পারছেন যে দেখুন, আমাদের এই দেশে সাঁওতাল বা অন্যান্য যারা আছে সংখ্যালঘু বলতে আমি কিন্তু আপনাদের ছোট করে বলতেছি না, যে আপনার সংখ্যায় কম সেই হিসেবে আমি বলছি। আমাদের এদেশে কিন্তু মুসলিমরা কিন্তু যথেষ্ট অধিকার ভোগ করে, হিন্দুরা কিন্তু যথেষ্ট অধিকার মানে ভোগ করে সোচ্চার, তাই আছে। কিন্তু এই সাঁওতালরা বা যারা সংখ্যালঘু আছে এই সাঁওতালদের মতো, তাদেরকে সে পরিমাণ সরকার দেখতেছে না, কোন সরকারই দেখেনি। এবং তাদেরকে যখন যে সরকার আসে সেই সরকারের লোকজন তাদের উপর নির্যাতন চালায়, এবং সেই ক্ষেত্রে সরকার নিশ্চুপ থাকে। তো তারা সংখ্যালঘু হওয়ার ফলে তাদের পাশে সরকার কোনোভাবে দাঁড়ায় না, তারা সংখ্যায় কম, তারা সর্বোচ্চ একটা মানববন্ধন করতে পারবে, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, এই জন্য আমাদের কোনো এলাও করে না। যা ওদের আমরা যাই মুখের জবানটা দিয়ে দেই ভালোবাসার কারণে, তারা হলো টাকা দিয়ে কালো বাজারে ঢেকে দেয়। আপনি কেমনে আমরা বিচার পাবো এখন? আচ্ছা সাধারণ দর্শক, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন বলতে চাই। আপনি দেখেন তো যে বাংলাদেশে যে যত বড় প্রশাসন, বড় বড় জায়গায় কয়জনকে আপনি সাঁওতালকে পাবেন? কেউ, আপনি কাকে পাবেন? আপনি পুলিশ প্রশাসন সেনাবাহিনী কোথাও আপনি পাবেন না। তাহলে এই লোকগুলোর পাশে দাঁড়াবেটা কে? শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক, কর্মসংস্থান সব জায়গার ক্ষেত্রে এই সাঁওতালরা অনেক অনেক পিছিয়ে আছে। তাহলে এই লোকগুলো যে কথাবার্তা বলবে বা এই লোকগুলো যে যে শক্তিমত্তা নিয়ে যে দাঁড়াবে যে হ্যাঁ আমরা অধিকার চাই, তো কে দাঁড়াবেটা কে? থেকে দাঁড়াতে চায় তখন ওরা আমাদেরকে মেলা হুমকি দেখায়, মেলা হুমকি দেয় আসলে। তো সংখ্যালঘু হলে যাওয়াটা হয় আসলে, বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু যদি হয় তাহলে আসলে এই লোকগুলো এই দেশে থাকে। তারপরে এই লোকগুলোর প্রতি সরকার, যে সরকার আসুক, অনেক অবিচার করে, এবং তাদের যে অধিকার পাওয়ার কথা, আমরা সাধারণ মানুষ, আমি একজন মুসলিম হিসেবে আমি যে অধিকারগুলো পাই, এই লোকগুলোকে সে অধিকার দেওয়া হয় না। এই লোকগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই লোকগুলোকে চাকরি বাকরির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরেই অনেক ভাবে তাদেরকে হিমশিম নাকানি চুবানি খাওয়া হয়। এবং এই লোকগুলো যে এতটা পিছিয়ে আছে, সরকার যে তাদের দিকে দেখবে বা তাদেরকে আর্থিক ভাবে বা কর্মসংস্থানের দিকে বা কোঠার মাধ্যমে এই লোকগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দেশটাকে যে এগিয়ে নিয়ে যাবে,
এটা কোন সরকারকে আমি দেখিনি। আর যে সরকারই হোক, সেই সরকার যদি মনে করে যে এই ধরনের লোকগুলোকে মাইনাস করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমি বলবো যে এটা কখনোই সম্ভব না। কারণ এই ধরনের লোকগুলোকে যদি আপনি শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে না পারেন, যদি কর্মসংস্থান দিতে না পারেন, তাহলে এই লোকগুলো সমাজে বোঝা যাবে। আর এই লোকগুলোকে আপনি সমাজে বোঝা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই আমি একটা কথা বলবো যে সরকারের এই দিকগুলোতে হাত দেওয়া উচিত, এবং যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যে সম্মিলিতভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি একদল লোককে এগিয়ে নিয়ে যাবেন, আরেক দল পিছিয়ে পড়বে, এইভাবে একটা দেশ কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি সবাইকে, যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে একটু সাহায্য করুন, এবং যারা পিছিয়ে আছে তাদেরকে আরো বেশি সহযোগিতা করুন। সম্মিলিত হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই। কাকা, আপনার আর কিছু বলার আছে? না, আমি এইটুকুই বল। কি দিয়ে আগে বল। লেখাপড়ার দিক দিয়েও আমাদের লেখাপড়া টেকা না কোনো হলে দিক দিয়ে খুব আমাদের না, আগে দিচ্ছে না, তার মধ্যে আমাদের কাছে যাই হোক আচ্ছা, কাকা, একটু